হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের বাকি অঙ্কগুলো অর্থাৎ 16 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো সলভ করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। ডেসক্রিপশান বক্স থেকে ভিডিওগুলো দেখে নাও। চলো আজকে 16 দাগের অঙ্কটা দেখে নিই। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকা কিছুটা ব্যাংকে, বাকি টাকা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকে ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি 5% ও 6% হয় তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন। ধরে নেব ব্যাংকের ক্ষেত্রে তিনি X টাকা জমা রেখেছেন আর বাকিটা বলা আছে পোস্ট অফিসে জমা রাখেন। তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে জমা রাখা টাকার পরিমাণ কত হয়ে যাবে? আমরা ব্যাংকের ক্ষেত্রে X যদি ধরে নিই তাহলে 1 লাখ মাইনাস X করলেই পোস্ট অফিসের ক্ষেত্রে হয়ে যাবে। আর এখানে দুটো ক্ষেত্র থেকে একসাথে সুদ পেয়েছেন 5,400। চলো অঙ্কটা করে দেখে নিই। ধরি আসলাম চাচা ব্যাংকে রাখেন X টাকা, তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে হয়ে যাবে পোস্ট অফিসে রাখেন 1 লাখ মাইনাস X টাকা। পোস্ট অফিসে রাখেন 1 লাখ মাইনাস X টাকা। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল P সমান হয়ে যাবে X টাকা। আসল P সমান X টাকা। আমরা দেখেছি সময়টা বলা আছে 1 বছর, সময় T সমান হয়ে যাবে 1 বছর। আর ব্যাংকের ক্ষেত্রে সুদের হার দেখেছি 5%, তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদের হার R সমান হয়ে যাবে 5%। তাহলে ব্যাংকের ক্ষেত্রে এবার সুদটা বের করে নেব। ব্যাংকের ক্ষেত্রে সুদ বের করার সূত্র কি বলেছি? I সমান PRT/100। তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদ I সমান হবে PRT/100। এবার PRT/100 PRT এর মান বসিয়ে নেব। P সমান কত পেয়েছি? X, R সমান পেয়েছি 5%, T সমান 1 বছর, ডিভাইডেড বাই 100। তাহলে এটা হয়ে যাবে 5x/100, 5-এর সাথে x এর গুণ, 5x/100। এরপরে পোস্ট অফিসের ক্ষেত্রে দেখে নেব। পোস্ট অফিসের ক্ষেত্রে আসল P সমান হয়ে যাবে 1 লাখ মাইনাস X টাকা। বলেছে বাকি টাকা পোস্ট অফিসে, তার মানে যদি ব্যাংকের ক্ষেত্রে X টাকা হয়ে থাকে তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে হবে 1 লাখ মাইনাস X টাকা। পোস্ট অফিসের ক্ষেত্রেও সময়টা একই হবে, সময় T সমান 1 বছর। আর পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার দেওয়া ছিল 6%, তাহলে লিখে নেব সুদের হার R সমান 6%। এরপর পোস্ট অফিসের ক্ষেত্রে আমরা সুদ বের করব। সুদ I সমান PRT/100। সুদ I সমান PRT/100। এবার PRT এর মান বসিয়ে নেব। P সমান দেখেছি 1 লাখ মাইনাস X, R সমান পেয়েছি 6 ইন্টু T সমান 1/100। এবার 6-এর সাথে 1 লাখ গুণ করলে 6 লাখ হয়ে যাবে, মাইনাস 6-এর সাথে X গুণ করা মানে 6x ডিভাইডেড বাই 100। প্রশ্নে দেখেছি দুটোর মোট সুদ দেওয়া ছিল 5,400 টাকা। তাহলে এবার লিখব শর্তানুসারে 5x/100 প্লাস 6 লাখ মাইনাস 6x ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু 5,400। এরপর কি 100 লসাগু হয়ে যাবে। 100 লসাগু হলে তাহলে 5x প্লাস ওপরে হবে 5x প্লাস 6 লাখ মাইনাস 6x ইজিক্যাল টু 5,400। এদিকের 100টা যেটা নিচে ভাগ আকারে আছে সেটা 5,400-র সাথে গুণ হয়ে যাবে। আর 6x থেকে 5x বিয়োগ করলে হয়ে যাবে মাইনাস x প্লাস 6 লক্ষ সমান হয়ে যাবে 5,400-র সাথে 100 গুণ করলে হয়ে যাবে 5,40,000। এরপর এই 6 লাখটা যেটা এদিকে প্লাস আকারে আছে ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, বা মাইনাস x সমান 5,40,000 মাইনাস 6 লক্ষ। 6 লক্ষটা এদিকে প্লাস আকারে ছিল ওদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে। এবার 6 লক্ষ থেকে 5,40,000 যদি বিয়োগ করি তাহলে মাইনাস x ইজিক্যাল টু হয়ে যাবে মাইনাস 60,000। এবার দুদিকেই মাইনাস আছে, মাইনাস মাইনাস কেটে যাবে, বা x সমান হয়ে যাবে 60,000 টাকা।
আমরা ব্যাংকে রাখা জমা টাকার পরিমাণ পেয়ে গেছি। এবার পোস্ট অফিসে রাখা টাকার পরিমাণ বের করব। পোস্ট অফিসে রাখা টাকার পরিমাণ সমান হবে 1 লাখ মাইনাস এক্স ছিল, এখানে এক্সের মান পেয়েছি 60,000, তাহলে 1 লাখ মাইনাস 60,000, 1 লাখ থেকে 60,000 বিয়োগ করলে হয়ে যাবে 40,000 টাকা। তাহলে পোস্ট অফিসে রাখা টাকার পরিমাণ সমান হয়ে যাবে 40,000 টাকা। অতএব দিয়ে এবার উত্তর লিখে নেব। তিনি ব্যাংকে ও পোস্ট অফিসে যথাক্রমে 60,000 টাকা ও 40,000 টাকা জমা রেখেছিলেন। লিখে নেবে, তিনি ব্যাংকে ও পোস্ট অফিসে যথাক্রমে 60,000 টাকা ও 40,000 টাকা জমা রেখেছিলেন। অঙ্কটা দেখে নাও, খুবই সোজা একটা অঙ্ক। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় ভিডিওটা একবার রিপিট দেখো, তারপরেও যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে। এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো পরবর্তী অঙ্ক 17 দাগের অঙ্কটা দেখব। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 6%, অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। এটাও ঠিক আগের অঙ্কটার মতনই, একই অঙ্ক। চলো করে দিচ্ছি, দেখে নাও। এখানে যদি ধরে নিই প্রথম ব্যাংকে তিনি x টাকা রেখেছিলেন, তাহলে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে রাখা টাকার পরিমাণ হয়ে যাবে 10,000 মাইনাস এক্স। আর প্রথম ব্যাংকের সুদের হার 6%, দ্বিতীয় ব্যাংকের সুদের হার 7%, সময়টা 2 বছর, আর মোট সুদ দেওয়া আছে 1,280 টাকা। ধরি রেখা দিদি প্রথম ব্যাংকে x টাকা ও দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস এক্স টাকা রেখেছিলেন। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে রাখা টাকার পরিমাণ হয়ে যাবে x টাকা, আর দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে রাখা টাকার পরিমাণ হয়ে যাবে 10,000 মাইনাস x টাকা। সেটাই লিখব। প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল p সমান x টাকা আর সময় t সমান 2 বছর। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল p সমান x টাকা, সময় t সমান 2 বছর, সুদের হার আর সমান বলা আছে কি প্রথম ব্যাংকের ক্ষেত্রে 6%, সেটা লিখব। সুদের হার আর সমান 6%। এবার তাহলে আমরা এখান থেকে প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদ বের করে নেব। সুদ আয় সমান হয়ে যাবে PRT বাই 100। এবার PRTর মান বসিয়ে দেবো। P সমান x, T সমান আর সমান 6, x ইন্টু 6 ইন্টু t সমান 2 ডিভাইডেড বাই 100। তাহলে 6 দুগুণে 12 গুণ x মানে 12x ডিভাইডেড বাই 100। এরপরে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে ঠিক একইভাবে সুদ বের করব। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল p সমান 10,000 মাইনাস এক্স টাকা। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল p সমান 10,000 মাইনাস এক্স টাকা। সময় t সমান 2 বছর। সুদের হার আর সমান বলা আছে কি দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে 7%, তাহলে সুদের হার আর সমান দেখে নাও 7% দেওয়া আছে, তাহলে সুদের হার আর সমান 7%। তাহলে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে এবার সুদ বের করব। সুদ আয় সমান আমরা জানি PRT বাই 100। এবার PRTর মান বসিয়ে দেবো। p পেয়েছি 10,000 মাইনাস এক্স ইন্টু আর সমান পেয়েছি 7 ইন্টু t সমান 2 ডিভাইডেড বাই 100। 7কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 14, 14-র সাথে 10,000 গুণ করলে হয়ে যাবে 1,40,000 মাইনাস এক্সের সাথে 14 গুণ করলে হয়ে যাবে 14x ডিভাইডেড বাই 100। আমরা দেখেছি কি মোট সুদ বাবদ বলা আছে 1,280 টাকা পান, তাহলে শর্তানুসারে 12x বাই 100 প্লাস 1,40,000 মাইনাস 14x ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু হয়ে যাবে 1,280 টাকা।
মোট সুদ এটাই বলা হচ্ছে 1280। তাহলে এবার 100 লসাগু হবে, বা 100 লসাগু হলে এদিকে বসবে 12x প্লাস 1,40,000 মাইনাস 14x সমান 1280। এবার 100টা যেটা ভাগ আকারে আছে সেটা 1280-র সাথে গুণ হয়ে যাবে। 14x থেকে 12x বিয়োগ করলে হয়ে যাবে 2x। 1,40,000 মাইনাস 2x সমান 1280 ইন্টু 100 গুণ করলে হবে 1,28,000 সমান 1,40,000 মাইনাস 2x। জাস্ট ঘুরিয়ে লিখেছি। বা এবার 2x সমান কত হয়ে যাবে, 2xটা এদিকে মাইনাস আকারে ছিল, এদিকে প্লাস আকারে হয়ে যাবে। আর 1,40,000 মাইনাস 1,28,000, 1,40,000 থেকে 1,28,000কে এবার বিয়োগ করতে হবে। বা 2x সমান হবে 12,000, বা x সমান হয়ে যাবে 12,000 ডিভাইডেড বাই 2, বা x সমান হয়ে যাবে 12,000 ডিভাইডেড বাই 2। এবার 2 দিয়ে 12,000কে কাটলে হয়ে যাবে 6,000। তাহলে বা x সমান পেয়ে গেছি আমরা 6,000 টাকা। তাহলে দ্বিতীয় ব্যাংকে রাখা টাকার পরিমাণ এবার বের করে নেব। দ্বিতীয় ব্যাংকে রাখা টাকার পরিমাণ হয়ে যাবে 10,000 মাইনাস 6,000 টাকা। 10,000 থেকে 6,000 বিয়োগ করলে হয়ে যাবে 4,000 টাকা রেখেছিলেন। দ্বিতীয় ব্যাংকে তিনি 4,000 টাকা রেখেছিলেন। অতএব দিয়ে এবার উত্তর লিখব, তিনি প্রথম ব্যাংকে 6,000 টাকা ও দ্বিতীয় ব্যাংকে 4,000 টাকা জমা রেখেছিলেন। ওকে, অঙ্কটা ভালো করে দেখে নাও। পরবর্তী অঙ্ক 18 দাগেরটা করব। কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। এখানে দেখো, প্রথমে জমা দিয়েছিল 15,000 টাকা, তারপরে 3 মাস পর 3,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে 15,000 টাকাটা ফার্স্ট 3 মাস কেটেছে, তারপরে 15,000 থেকে 3,000 তুলে নেওয়ার পর সেটা 3 মাস, তারপরে আবার 8,000 টাকা জমা দিয়ে বাদ বাকিটা তার 6 মাসের জন্য কেটেছে। ওকে, বাকি সময় তার মানে 6 মাসের জন্য কেটেছে। আর এখানে সরল সুদের হার বলে দেওয়া আছে 5%। চলো অঙ্কটা করে দেখে নেই। প্রথম ক্ষেত্রে আসল পি সমান 15,000 টাকা। আমরা দেখেছি 15,000 টাকা প্রথম 3 মাস কেটেছে। আমরা বলেছি কি সময় সর্বদা বছরে নিয়ে যেতে হবে, তাহলে 3 মাসকে বছরে নিয়ে যেতে হবে, মানে 12 দিয়ে ভাগ করে দিতে হবে। আগে লেখো, প্রথম ক্ষেত্রে আসল পি সমান 15,000 টাকা, সময় টি সমান 3 মাস। 3 মাস মানে হয়ে যাবে 3/12, কাটাকুটি করলে 3 দিয়ে কাটাকুটি করলে হয়ে যাবে 1/4 বছর। এবার সুদের হার বলে দেওয়া আছে 5%। সুদের হার আর সমান 5%। সুদের হার আর সমান 5%। আমরা জানি সুদ নির্ণয় করার সূত্র জানি, সুদ আয় সমান PRT/100। এবার PRT এর মান বসিয়ে দেবো। পি সমান পেয়েছি 15,000, তার মানে 15,000 গুণ 5 গুণ টি সমান পেয়েছি 1/4, তার মানে 4টা নিচেই চলে আসবে ডাইরেক্ট একদম, 1/4 আর ইন্টু 100। এবার 100-র সাথে 15,000-এর কাটাকুটি করব, 2 শূন্য 2 শূন্য কেটে যাবে, 150 পড়ে আছে। 150কে 2 দিয়ে কাটলে হয়ে যাবে 75, আর 4কে 2 দিয়ে কাটলে হয়ে যাবে 2। তাহলে 75কে 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে 375। নিচেই 2 পড়ে আছে, 375 ডিভাইডেড বাই 2। তাহলে 375কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 187.50 টাকা। এবার দ্বিতীয় ক্ষেত্রে আসল পি সমান 15,000 মাইনাস 3,000। তিনি 3,000 টাকা তুলে নিয়েছে বলা ছিল, তাহলে 15,000 মাইনাস 3,000 করতে হবে। 15,000 থেকে 3,000 বিয়োগ করলে হয়ে যাবে 12,000 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আসল পি সমান 12,000 টাকা, সময় টি সমান হয়ে যাবে, সময় এই টাকাটাও 3 মাস কেটেছে, তার মানে সময় টি সমান 3 মাস। 3 মাসকে আমরা বছরে নিয়ে চলে যাব, 12 দিয়ে ভাগ করতে হবে, 3/12 মানে হয়ে যাবে 1/4 বছর। এরপর সুদের হার বলা আছে 5%। সুদের হার আর সমান 5%। এবার আমরা জানি মোট সুদ আয় সমান PRT/100, সেটা লিখব, আয় সমান PRT/100।
এবার PRT এর মান বসিয়ে দেবো। P সমান 12,000 গুণ 5 গুণ 1/4 ইন্টু 100। তাহলে এবার 12,000-এর সাথে 100 কাটাকুটি করলে 2 শূন্য 2 শূন্য কেটে যাবে, 4 দিয়ে 120-কে কাটলে হবে 30, 30-কে 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে 150 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে সুদ বেরিয়ে গেছে 150 টাকায়। এবার তৃতীয় ক্ষেত্রে আসল P সমান হবে, মানে দ্বিতীয় ক্ষেত্রে যে টাকাটা পড়েছিল তার সাথে আরও 8,000 টাকা জমা দিয়েছিলেন বলা আছে। দেখে নাও, 3 মাস পরে তিনি আবার 8,000 টাকা জমা দিলেন, তার মানে দ্বিতীয় ক্ষেত্রের আসলের সাথে 8,000 টাকা যোগ হয়ে যাবে। দ্বিতীয় ক্ষেত্রের আসল পেয়েছি 12,000, 12,000 প্লাস 8,000 করলে হয়ে যাবে 20,000 টাকা। 12-র সাথে 8 যোগ করলে হয়ে যাবে 20,000 টাকা, 20,000 টাকা। এই টাকাটা বাকি সময়টা কেটেছে। আমাদের অলরেডি 3 মাস 3 মাস করে 6 মাস টাকাটা কেটে গেছে, তার মানে বাকি 6 মাস কেটেছে এই 20,000 টাকাটা। তাহলে সময় T সমান হয়ে যাবে 6 মাস। এবার 6 মাসকে বছরে নিয়ে যেতে হবে, 6/12, 6/12 কাটাকুটি করলে হয়ে যাবে 1/2 বছর। তাহলে সময় সমান হয়ে যাবে 1/2 বছর। এবার এক্ষেত্রেও সুদের হার R সমান বলা আছে 5%, সেটা লিখব, সুদের হার R সমান 5%। এবার মোট সুদ নির্ণয় করার সূত্র আমরা জানি, I সমান PRT/100। এবার PRT এর মান বসিয়ে দেবো। P সমান পেয়েছি 20,000 টাকা, 20,000 ইন্টু 5, আর সময় সমান বলা আছে 1/2, তাহলে হবে 100 গুণ 2। এবার 20,000-এর সাথে 100-র কাটাকুটি করব, 2 শূন্য 2 শূন্য কেটে গেলে 200 পড়ে থাকে, 2 দিয়ে কাটলে হয়ে যাবে 100, 100-কে 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে 500। তাহলে তৃতীয় ক্ষেত্রে সুদ বেরিয়ে গেছে 500 টাকা। এবার আমরা মোট সুদ বের করে নেব। মোট সুদ সমান কত হয়ে যাবে, প্রথম ক্ষেত্রের সুদ প্লাস দ্বিতীয় ক্ষেত্রের সুদ প্লাস তৃতীয় ক্ষেত্রের সুদ। তার মানে প্রথম ক্ষেত্রে সুদ পেয়েছি 187 টাকা 50 পয়সা যোগ 150 টাকা যোগ 500 টাকা। তাহলে এই তিনটে যোগ করলে হয়ে যাবে 837 টাকা 50 পয়সা। তাহলে 837.50 টাকা। এরপর অতএব দিয়ে উত্তর লিখে নেব। আমাদেরকে বলা ছিল শেষে সুদে আসলে সে কত টাকা পাবেন, তাহলে উত্তর হয়ে যাবে ওই বছরের শেষে সুদে আসলে, উত্তর লিখবে ওই বছরের শেষে সুদে আসলে পাবেন। এখানে আসল হয়ে যাবে, তৃতীয় ক্ষেত্রে দেখো আসল আমরা শেষ ক্ষেত্রে যেটা আসল পেয়েছি সেটা হচ্ছে 20,000 টাকা। তাহলে 20,000-এর সাথে মোট সুদটা যোগ করে দেবো। তৃতীয় ক্ষেত্রের আসল 20,000 প্লাস মোট সুদ 837 টাকা 50 পয়সা, 837.50। তাহলে যোগ করলে হয়ে যাবে 20,837 টাকা 50 পয়সা তিনি পাবেন। ওকে, উত্তরটা লিখে নেবে। অঙ্কটা দেখে নাও প্রথম থেকে, অঙ্কটা খুবই সোজা। চলো পরবর্তী অঙ্ক 19-এর দাগেরটা করব। তার আগে ভিডিওটাকে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চলো পরবর্তী অঙ্ক 19-এর দাগের অঙ্কটা করব। 19-এর দাগের অঙ্ক দেখো, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসেব করে দেখি। এখানে দেখো সময় বের করতে বলা হয়েছে। ধার নেওয়ার 1 বছর পর মানে কি, ধার যদি x বছরে নেয় তাহলে হয়ে যাবে x-1। ওকে, চলো অঙ্কটা দেখে নিই। ধরি ধার নেওয়ার সময় x বছর পর তিনি সুদসহ শোধ করবেন। এখানে আসল কত পেয়েছি, আসল বলা আছে 2,40,000 টাকা, সেটা লিখব। আসল P সমান 2,40,000 টাকা। এখানে তিনি বাড়ি ভাড়া পাবেন তাহলে x-1 বছর পর থেকে। তাহলে আসল P সমান লিখে দেবো 2,40,000 টাকা। এরপর আমরা দেখেছি সুদের হার সমান বলা আছে 12%। তাহলে সুদের হার R সমান হবে, বার্ষিক সুদের হার R সমান 12%। সময় T সমান x বছর। এবার আমরা সুদ বের করব। সুদ I সমান PRT/100।
সুদ আই সমান PRT/100। এবার প্রত্যেকটার মান বসিয়ে দেবো। পি সমান পেয়েছি 2,40,000, 2,40,000 গুণ 8 সমান 12 ইন্টু টি সমান এক্স ডিভাইডেড বাই 100। 2,40,000কে 100 দিয়ে কাটাকুটি হলে পড়ে থাকবে 2,400। 2,400কে 12 দিয়ে গুণ, তার মানে 24 গুণ 12 করলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 একে 4, 2 একে 2, 8, 8, 2, তার মানে হবে 28,800 এক্স টাকা। তাহলে সুদে আসলে হয়ে যাবে, সুদে আসলে এখানে আসল বলা আছে 2,40,000 আর আমাদের সুদ বেরিয়েছে 28,800, তাহলে সুদে আসলে হবে 2,40,000 যোগ 28,000 এক্স টাকা। প্রশ্নে বলা আছে বাড়ি ভাড়া পেয়েছেন তিনি ধার নেওয়ার 1 বছর পর থেকে, তাহলে বাড়ি ভাড়া কবে থেকে পেয়েছেন? x-1 বছর থেকে। অতএব দিয়ে লিখব ধার নেওয়ার 1 বছর পর বাড়ি ভাড়া পান, অর্থাৎ x-1 বছর থেকে পান তিনি। তাহলে ওটাই লিখবে ধার নেওয়ার 1 বছর পর বাড়ি ভাড়া পান x-1 বছর থেকে। এখানে দেখো প্রতি মাসে 5,200 টাকা করে পান, তার মানে প্রতি মাসে বলা আছে এটাকে আমাদেরকে 12 মাসে নিয়ে যেতে হবে, তাহলে হয়ে যাবে 5,200 গুণ 12 গুণ x-1 টাকা। প্রশ্নে বলা আছে বাড়ি ভাড়ার টাকা থেকে তিনি সুদে আসলে ব্যাংকের টাকাটা পেমেন্ট করবেন, তার মানে কি সুদে আসলে যে টাকাটা আমরা পেয়েছি 2,40,000 প্লাস 28,800 এক্স, 28,800 এক্স হবে, এটা সমান বলা আছে বাড়ি ভাড়ার টাকাটা। তার মানে বাড়ি ভাড়ার টাকাটা কত পেলাম? 5,200 ইন্টু 12 ইন্টু x-1। এবার 2,40,000 প্লাস 28,800 এক্স সমান 12কে 52 দিয়ে গুণ করলে হয়ে যাবে 62,400। এবার 62,400 সাথে এক্স গুণ করলে হয়ে যাবে 62,400 এক্স মাইনাস 62,400 সাথে 1 গুণ করা মানে 62,400 বা 28,800 এক্স মাইনাস 62,400 এক্স সমান মাইনাস 62,400 মাইনাস 2,40,000। এবার 62,400 থেকে 28,800 বিয়োগ করলে হয়ে যাবে 33,600 মাইনাস 33,000 হবে মাইনাস 33,600 এক্স সমান এই দুটো যোগ করলে হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়, এই দুটো যোগ করলে হয়ে যাবে 3,02,400। দুদিকেই মাইনাস আছে, মাইনাস মাইনাস কেটে যাবে বা এক্স সমান হয়ে যাবে 3,02,400 ডিভাইডেড বাই 33,600। এবার কাটাকুটি করলে দুটো শূন্য কেটে যাবে উপর নিচ, তাহলে পড়ে থাকবে 336 আর ওপরে 3,024। এবার 336কে 3 দিয়ে কাটলে হয়ে যাবে 112 আর 3,024কে 3 দিয়ে কাটলে হয়ে যাবে 1,008। এবার 112কে 4 দিয়ে কাটলে হবে 4 দুগুণে 8, 4 8 32 28 আর 1,008কে 4 দিয়ে কাটলে হবে 4 দুগুণে 8, 4 5 20, 4 দুগুণে 8 252। 28কে আবার 4 দিয়ে কাটলে হবে 4 7 28 7, 252কে 4 দিয়ে কাটলে হবে 4 6 24, 4 3 12 63, 7 দিয়ে 63 কাটলে হয়ে যাবে 9। তাহলে x সমান 9, x সমান 9। এবার উত্তর লিখবে তিনি ধার নেওয়ার 9 বছর পর সুদসহ শোধ করবেন। উত্তর লিখে নেবে তিনি ধার নেওয়ার 9 বছর পর সুদসহ শোধ করবেন। ওকে, অঙ্কটা দেখে নাও ভালো করে। বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে। ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও। চলো পরবর্তী প্রশ্ন উত্তর 20 দাগের অঙ্কটা করব। 20 দাগের অঙ্ক দেখে নাও। 20 দাগের অঙ্ক, রথীনাথ বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর বয়স হবে তখন প্রত্যেক মেয়ে
1,20,000 টাকা করে পাবে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসেব করি। এখানে দেখো, প্রত্যেক মেয়ে 18 বছর বয়স হলে 1,20,000 টাকা করে পাবে, আর মেয়েদের বর্তমান বয়স 13 বছর। 18 বছর হতে গেলে সময় লাগবে 5 বড় মেয়ের জন্য, আর ছোট মেয়ের জন্য 18 থেকে 8 বিয়োগ করলে হয়ে যাবে 10 বছর। তাহলে ছোট মেয়ের জন্য 10 বছর আর বড় মেয়ের জন্য 5 বছর। এখানে সুদের হার বলা আছে প্রত্যেক ক্ষেত্রে 10%। চলো অঙ্কটা দেখে নিই। ধরি তিনি বড় মেয়ের জন্য x টাকা ও ছোট মেয়ের জন্য y টাকা জমা রেখেছিলেন। তোমরা লিখবে, ধরি তিনি বড় মেয়ের জন্য x টাকা ও ছোট মেয়ের জন্য y টাকা জমা রেখেছিলেন। এবার বড় মেয়ের ক্ষেত্রে আগে বের করে নেব, তারপরে ছোট মেয়ের ক্ষেত্রে বের করব। বড় মেয়ের ক্ষেত্রে আসল সমান আমরা ধরে নিয়েছি x টাকা, সেটা লিখব। বড় মেয়ের ক্ষেত্রে আসল p সমান x টাকা। সময়, বড় মেয়ের ক্ষেত্রে সময় কত হবে বলেছে 18 বছর, এখন বর্তমান বয়স বলা আছে 13 বছর, তাহলে 18, এখন বর্তমান বয়স বলা আছে 13 বছর, তাহলে 18 মাইনাস 13, তাহলে সময় হয়ে যাবে 18 মাইনাস 13 করলে হয়ে যাবে 5 বছর। এরপর সুদের হার বলে দেওয়া আছে 10%, তাহলে লেখো সুদের হার r সমান 10%। এবার সুদে আসলে বের করতে হবে। সুদে আসলে মানে হচ্ছে সুদ প্লাস আসল, তাহলে আমাদের সুদ PRT/100 প্লাস আসল সমান x প্লাস x হয়ে যাবে। তাহলে এবার PRTর মান বসিয়ে দেবো। P সমান x ইন্টু r সমান 10 ইন্টু t সমান 5 ডিভাইডেড বাই 100 প্লাস x। 100কে 10 দিয়ে কাটলে একটা শূন্য কেটে যাবে, 5 দুগুণে 10, তাহলে নিচে 2। এবার 2 লসাগু হয়ে যাবে, তাহলে এখানে x প্লাস এটা হয়ে যাবে 2x, তাহলে x প্লাস 2x করলে হয়ে যাবে 3x/2। তাহলে আমরা বড় মেয়ের ক্ষেত্রে সুদ পেয়ে গেছি 3x/2। প্রশ্নানুসারে সুদ সমানই বলা আছে 1,20,000 টাকা, তাহলে প্রশ্নানুসারে 3x/2 সমান 1,20,000 টাকা। 1,20,000 বা x সমান, এখানে 2 ভাগ আকারে আছে, তাহলে সমান চিহ্নের ওদিকে গেলে গুণ হয়ে যাবে 1,20,000 গুণ 2, ক্রস মাল্টিপ্লিকেশান হয়েছে, বা 3x সমান 1,20,000 গুণ 2/3 হয়ে যাবে। এবার 3 দিয়ে 1,20,000কে কাটলে হয়ে যাবে 40,000। তাহলে এবার x সমান হয়ে যাবে 40,000 ইন্টু 2 করলে হয়ে যাবে 80,000। এক্সের মান পেয়ে গেছি 80,000। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে তিনি জমা রেখেছিলেন 80,000 টাকা। অতএব দিয়ে উত্তর লিখে নেবে, তিনি বড় মেয়ের জন্য ব্যাংকে 80,000 টাকা জমা রেখেছিলেন। এরপরে ছোট মেয়ের ক্ষেত্রে বের করব। ছোট মেয়ের ক্ষেত্রে আসল p সমান বলা আছে y টাকা। ছোট মেয়ের ক্ষেত্রে আসল p সমান y টাকা। এবার ছোট মেয়ের ক্ষেত্রে সময় কত হবে? ছোট মেয়ের বর্তমান বয়স চলছে 8 বছর, তাহলে 18 বছর হতে হবে বলা আছে। দেখো, ছোট মেয়ের বর্তমান বয়স 8 বছর, 18 বছর হতে হবে, তাহলে 18 মাইনাস 8 হয়ে যাবে, তাহলে হবে 10 বছর। ছোট মেয়ের ক্ষেত্রে সময় t সমান হয়ে যাবে 10 বছর। এরপরে সুদের হার r সমান বলা আছে 10%। সুদের হার r সমান 10%। এক্ষেত্রেও সুদে আসলে বের করব। সুদে আসলে হবে সুদ যোগ আসল, তার মানে সুদ সমান আমরা জানি PRT/100। PRT এর মান বসিয়ে দেবো y ইন্টু 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100 প্লাস y। 10 10-এর সাথে 100 কাটাকুটি হয়ে যাবে, y প্লাস y হলে হয়ে যাবে 2y।
তাহলে ছোটো মেয়ের ক্ষেত্রে সুদে আসলে সমান বেরিয়েছে 2y। প্রশ্নানুসারে 2y সমান বলা আছে 1,20,000 টাকা। প্রশ্নানুসারে 2y সমান 1,20,000 টাকা। বা y সমান হয়ে যাবে 1,20,000 ডিভাইডেড বাই 2। 1,20,000কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 60,000 বা y সমান 60,000। y সমান 60,000। অতএব ছোটো মেয়ের জন্য 60,000 টাকা তিনি ব্যাংকে জমা রেখেছিলেন। উত্তর লিখে নেবে। তিনি বড় মেয়ের জন্য 80,000 টাকা ও ছোটো মেয়ের জন্য 60,000 টাকা তিনি ব্যাংকে জমা রেখেছিলেন। অঙ্কটা প্রথম থেকে আরেকবার দেখে নাও, খুব সোজা একটা অঙ্কটা দেখে ঘাবড়াবার কিচ্ছু নেই। প্রত্যেকটা ক্ষেত্রে বড় মেয়ের জন্য আর ছোটো মেয়ের জন্য আলাদা আলাদা করে ধরে নেবে XY টাকা জমা রেখেছিলেন। এরপর বড় মেয়ের ক্ষেত্রে সুদে আসলে বের করতে হবে। আমাদের বলা আছে প্রশ্নে 18 বছর পর তারা সুদে আসলে 1,20,000 করে টাকা পাবে প্রত্যেকে। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে সুদে আসলে বের করে নিয়ে সেটা সমান হয়ে যাবে 1,20,000 টাকা। ঠিক একইভাবে ছোটো মেয়ের ক্ষেত্রেও সুদে আসলে সমান হয়ে যাবে 1,20,000 টাকা। এবার এটাকে সলভ করলেই দুজনের ক্ষেত্রেই আমরা কত কী টাকা তিনি জমা রেখেছিলেন ব্যাংকে সেটা পেয়ে যাব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও।